ওহমের সূত্র ও রোধ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় গৌণকোষ বা সঞ্চয়ক কোষ। এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল সঞ্চয়ক কোষের কার্যনীতি ও বর্ণনা, প্রস্তুতকালীন বিক্রিয়া, চার্জিংয়ের সময় অ্যানোডে ও ক্যাথোডে বিক্রিয়া, ডিসচার্জিংয়ের সময় অ্যানোডে ও ক্যাথোডে বিক্রিয়া। এই কোষের সামর্থ্য, ইহার একক, এই সঞ্চয়ক কোষের কর্মদক্ষতা, অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতা, ওয়াট ঘন্টায় কর্মদক্ষতা। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। সঞ্চয়ক কোষ যে চার্জিংয়ের সময় আধানকে সঞ্চয় করে, ডিসচার্জের সময় আধানকে ক্ষরণ করতে থাকে, সেই জন্যই একে সঞ্চয়ক কোষ বলে। আবার এটাকে সেকেন্ডারি সেলও বলে, গৌণ সেল বলে। সেকেন্ডারি সেল বলে কারণ এটাকে চার্জ হয়ে যাওয়ার পর ডিসচার্জের পর আবার আমরা কি করতে পারি, আবার চার্জ করে সেকেন্ডবার আবার এইটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি সেল। এই সেকেন্ডারি সেল হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। এর আভ্যন্তরীণ গঠনটা এরকম, কালোগুলো হচ্ছে নেগেটিভ পাত আর লালগুলো হচ্ছে পজিটিভ পাত। এরা অল্টারনেট করে আছে। এই অল্টারনেট করে রাখার অর্থটা কি? অর্থটা হচ্ছে এদের মধ্যে দূরত্বটাকে কমানো। পজিটিভ পাত আর নেগেটিভ পাত, এদের দুজনের মধ্যে দূরত্বটা যত কম করা যাবে তত আভ্যন্তরীণ রোধ কম হবে। আভ্যন্তরীণ রোধটা কি না, এই সক্রিয় তরলের মধ্য দিয়ে আধান পরিবহনের দরুন যে পরিমাণ বাধা পাবে সেটাকেই বলে আভ্যন্তরীণ রোধ। সেটা এই দূরত্বের উপর নির্ভর করে। দূরত্বটা যদি বেশি হয় আভ্যন্তরীণ রোধের মান বেশি হবে, মূল কারেন্টের মানটা কমে যাবে। সেই মূল কারেন্টের মানটা যাতে বেশি থাকে তার জন্য এই দুটোর গ্যাপটাকে কমাতে হয়। সেই কমানোর জন্যই কী করা হচ্ছে, এরকম অল্টারনেট করে পাতগুলোকে রাখা হচ্ছে যাতে এদের গ্যাপটা খুব কম হয়, আভ্যন্তরীণ রোধটা খুব কমে যাবে। আভ্যন্তরীণ রোধ কমা মানে কারেন্টের মানটা বেশি হবে। সেই জন্য একই ভোল্টেজের একটা প্রাইমারি সেলের যে কারেন্ট দেবে সেটা সঞ্চয়ক কোষের একই ভোল্টেজে কিন্তু বেশি পরিমাণ কারেন্ট পাওয়া যাবে, এই কারণেই এর আভ্যন্তরীণ রোধটা কম বলে। আরও একটা ব্যাপার দেখো, বাস্তবিক একটা উদাহরণ, সেটা হচ্ছে সাধারণত এই ব্যাটারিগুলোকে প্লেটের সংখ্যা দিয়ে বলা হয়, যেমন 13 প্লেটের ব্যাটারি, 17 প্লেটের ব্যাটারি। এই বিজোড় সংখ্যায় থাকে কেন? বিজোড় সংখ্যায় থাকার কারণ এই নেগেটিভ পাতই হচ্ছে তোমার ইলেকট্রনের সোর্স। এর সংখ্যাটা যদি বেশি হয় তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন যেতে পারে। সেই জন্য পাতের সংখ্যা যে বিজোড়ে হয়, তা বিজোড়ে হওয়ার কারণ ওই নেগেটিভ পাত একটা বেশি থাকে। এখানে আমাদের উদাহরণে দেখো 1 2 3 4 চারটা পজিটিভ পাত, তাকে ঘিরে আছে 5খানা নেগেটিভ পাত। এই নেগেটিভ পাত রাখার কারণ ওই ইলেকট্রনের ফ্লোটা যাতে বাড়ে, এতেও কারেন্টটা বেশি হবে। তাহলে এই গেল কেন অল্টারনেট করে রাখা আছে, দূরত্বটা কম কম কেন করা আছে, অল্টারনেট করা আছে। এটা আরও একটা কারণ, বেশি ক্ষেত্রফলটাকে কম জায়গার মধ্যে রাখার জন্য। ক্ষেত্রফলও যত বাড়ে তত কি হয়, তড়িতের পরিমাণটা বা প্রবাহ মাত্রার মানটাও বেশি হয়। এবার ডিউরিং প্রিপারেশান বিফোর চার্জিং, যখন নতুন অবস্থায় ব্যাটারি বানানো হচ্ছে তখন কি কি থাকে, কেমিক্যাল থাকে বা এর গঠনটা কি। এই পাতগুলো আমার মনে হচ্ছে যেন একটা প্লেন শিট, অ্যাকচুয়ালি এগুলো প্লেন শিট নয়, এগুলো হচ্ছে জালিযুক্ত, ফাঁক ফাঁকযুক্ত একটা জালি। এর মধ্যে পজিটিভ পাতগুলোয় লেড ডাইঅক্সাইড, এটা একটু গাঢ় বাদামি রঙের হয়। আর অথবা কোনো কোনো কোম্পানি করে কি, পজিটিভ পাতে রেড লেডও দেয়, এটা লাল রঙের রেড লেড, অথবা লেড ডাইঅক্সাইড, যায় দেওয়া না কেন একই বিক্রিয়া হয়। আর নেগেটিভ পাতে কি সেললেই দেওয়া হয় লিথার্জ বা লেড মনোক্সাইড, এটার রঙটা হচ্ছে কালো। এবার এটাকে দিয়ে লেইগুলো মাখিয়ে এবার তরল হিসাবে সালফিউরিক অ্যাসিড দ্রবণে এটাকে ডোবানো থাকবে। এটাই হলো সঞ্চয়ক কোষের গঠন। চার্জিংয়ের আগে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে অ্যানোডে এই লেড ডাইঅক্সাইড অথবা রেড লেড, যে কোনো এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করুক না কেন, তার উৎপন্ন হবে লেড সালফেট আর জল উৎপন্ন হবে। নেগেটিভ পাতে কী হবে, লেড মনোক্সাইড আছে, লিথার্জ আছে, সেটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফেট আর জল উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো পাতেই কী উৎপন্ন হচ্ছে, লেড সালফেট, এটাতেও
লেড সালফেট উৎপন্ন হচ্ছে। এবার আমরা চার্জে বসাবো, এটা হচ্ছে একেবারে চার্জিংয়ের আগে, বিফোর চার্জিং। এবার আমরা নতুন ব্যাটারি, এটা নতুন ব্যাটারি অবস্থায় দুটো পাতেই কী আছে, লেড সালফেট আছে। তা এবার আমরা এটাকে চার্জে বসাবো, মানে বাইরের কোনো একটা উৎস দ্বারা পজিটিভ তড়িৎদ্বারের সঙ্গে পজিটিভ পাতের যোগ করতে হবে, নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে নেগেটিভ পাতে যুক্ত করার সময় কি বিক্রিয়া ঘটে। এই যে দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে এর যে কোনো দুটো পাতকে আমরা এখানে আলাদা করে আঁকলাম। এটা হচ্ছে নেগেটিভ পাত আর এটা হচ্ছে পজিটিভ পাত। এই দ্রবণের মধ্যে হাইড্রোজেন পজিটিভ আয়ন আর সালফেট নেগেটিভ আয়ন, এরা ভেঙে যাবে। এই যে সালফিউরিক অ্যাসিড লঘু হওয়ার ফলে এই দুটো আয়নে ভেঙে যাবে, হাইড্রোজেন পজিটিভ আয়ন আর সালফেট নেগেটিভ আয়ন, এবং এটা উভমুখী বিক্রিয়া। এই দুটো আয়ন যুক্ত হয়ে আবার অ্যাসিডও হচ্ছে। তাহলে এই দ্রবণের মধ্যে আমাদের কি থাকবে, প্লাস আয়নগুলোও থাকবে আর নেগেটিভ আয়নগুলোও থাকবে আর অ্যাসিডও থাকবে। প্লাস আয়নগুলো হাইড্রোজেন, মাইনাসগুলো সালফেট আয়ন, এরা দ্রবণের মধ্যে এলোমেলোভাবে থাকবে। যেই এটা ব্যাটারির পজিটিভ বাইরের সোর্সের পজিটিভ তড়িৎদ্বার দ্বারা যুক্ত করা হয়ে গেল, আর এই পাত্রটাকে যেই আমরা নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করে দেব, তখন কি হবে, এই যে দ্রবণের মধ্যে হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো ছিল, এই পজিটিভ পাত দ্বারা তারা কি হবে, বিকর্ষিত হবে। আর সালফেট নেগেটিভ আয়নগুলো কি হবে, এই নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা বিকর্ষিত হবে। বিকর্ষিত হয়ে কোথায় জমা হবে, কোথায় আসবে, তারা সব সালফেট নেগেটিভ আয়নগুলো অ্যানোডে আসবে, পজিটিভ পাতে আসবে। তা পজিটিভ পাতে তাহলে সালফেট আয়ন এলো, আর পজিটিভ পাতে বা নেগেটিভ পাতে আগে থেকেই কি উৎপন্ন হয়েছিল, লেড সালফেট। আমরা আগের বিক্রিয়ায় দেখেছিলাম উভয় পাতেই লেড সালফেট উৎপন্ন হয়ে আছে। লেড সালফেট আর জল, তার সঙ্গে সালফেট আয়ন যুক্ত হয়ে লেড ডাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো। এবার হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো তারা কি হবে, তারা এই পজিটিভ পাত দ্বারা বিকর্ষিত হবে, আর এই নেগেটিভ পাত দ্বারা কি হবে, আকর্ষিত হবে। তার ফলে সব পজিটিভগুলো, হাইড্রোজেন পজিটিভগুলো এদিকে যাবে, আর সালফেট নেগেটিভ আয়নগুলো এই পাতে আসবে। সালফেট নেগেটিভ আয়নগুলো এই পাতে এসে লেড ডাইঅক্সাইড উৎপন্ন করলো, আর হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো নেগেটিভ পাতে ক্যাথোডে এসে এর সঙ্গে লেড সালফেটের সঙ্গে বিক্রিয়া করে লেড আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো। এই দুটো বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি, উভয় পাতে কি উৎপন্ন হচ্ছে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তার ফলে কি হবে, আগের তুলনায় সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা বাড়তে থাকবে। সিজিএসে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মান একই, অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বের মানটা ক্রমশ কী হতে থাকবে, বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখনই 1.25 হবে, তখনই বুঝতে হবে চার্জিং কমপ্লিট হয়ে গেছে। আরও একটা জিনিস বোঝা যায়, ভোল্টেজ মেপে এর ভোল্টটা মাপতে হবে। দেখা যাবে আগে কম ভোল্টেজ ছিল, ভোল্টেজটা বাড়তে বাড়তে 2.1 ভোল্ট হবে, তখন বুঝতে হবে যে চার্জিংটা কমপ্লিট। তখন আমরা কি করব, তখন এই যে চার্জ করার জন্য যে বাইরে থেকে আমরা ব্যাটারি ইউজ করেছিলাম, সেই ব্যাটারিটা এবার খুলে নেব। খুলে নিয়ে এবার আমরা এটাকে খরচ করার জন্য ব্যবহার করতে পারি। ধরো বাল্ব জ্বালার জন্য আমরা ব্যবহার করতে পারি, একটা বাল্ব জ্বালিয়ে দিতে পারি। তখন কি হবে, এর আধানটা খরচ হতে থাকবে, তখনই বলতে হবে যে এটা ডিসচার্জ হচ্ছে। এবার যখনই আমরা খরচ করতে থাকব, সেই সময় দুটো পাতে কি কি বিক্রিয়া হবে সেটা এবার আমরা দেখব। এবার লেডটা কোথায় উৎপন্ন হয়েছে, ক্যাথোডে। ক্যাথোডে যে লেড উৎপন্ন হয়েছে, এই লেড কি করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে কি হবে, লেড পজিটিভ আয়ন হবে। আর প্রত্যেকটা লেড দুটো করে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করছে বলেই এ নেগেটিভ বিভব পেতে থাকবে। এই ঋণাত্মক পাতটা নেগেটিভ বিভব পেতে থাকবে ইলেকট্রন ছাড়ার ফলে। এবার এই যে লেড পজিটিভ আয়ন এখানে জমা হচ্ছে,
এবার দ্রবণের মধ্যে যে সালফেট নেগেটিভ আয়নগুলো ছিল তারা কি হবে, আকৃষ্ট হবে। আর হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো কি হবে, হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো লেড পজিটিভ আয়ন দ্বারা বিকর্ষিত হবে। হাইড্রোজেন পজিটিভ আয়নগুলো গিয়ে পজিটিভ পাতে জমা হবে। আর পজিটিভ পাতে কি উৎপন্ন হয়েছিল, লেড ডাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড। তাহলে এই লেড ডাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড অ্যানোডে আছে, পজিটিভ পাতে আছে। তা সেখানে কে হবে, লেড পজিটিভ আয়ন দ্বারা বিকর্ষিত হয়ে হাইড্রোজেন পজিটিভ আয়ন আসবে। হাইড্রোজেন পজিটিভ আয়ন এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লেড সালফেট আর জল। আগে প্রথমেই যেখানে আমরা প্রথম বিক্রিয়াটা প্রিপারেশনের সময় যে বিক্রিয়া করেছিলাম, উভয় পাতেই কি উৎপন্ন হয়েছিল, লেড সালফেট। তার মানে আমরা আগের কেমিক্যালে পৌঁছে যাচ্ছি। সালফেট নেগেটিভ আয়ন কি হবে, লেড পজিটিভ আয়ন দ্বারা আকৃষ্ট হবে। তার লেড পজিটিভ আয়ন আর সালফেট নেগেটিভ আয়ন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, লেড সালফেট। এই লেড সালফেট লবণ কি করবে, তলায় থিতিয়ে পড়বে। মানে এখানে আর কোনো পজিটিভ আয়ন নেই, কেবলমাত্র ঋণাত্মক তড়িৎদ্বৈধর্মী ইলেকট্রনগুলোই আছে, ও নেগেটিভ বিভব পাবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, জল উৎপন্ন হচ্ছে। তাহলে কি হবে, ডিসচার্জিংয়ের সময় সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা কি হতে থাকবে, কমতে থাকবে। তখন অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.25 থেকে কমে কমে যখন 1.18 হবে, তখন বুঝতে হবে ডিসচার্জিং কমপ্লিট হয়েছে। অথবা আমরা বিভব পার্থক্য, দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের মান থেকেও বুঝতে পারি কখন ডিসচার্জিংটা কমপ্লিট হয়েছে। বিভব পার্থক্যটা 2.1 ভোল্ট থেকে কমে কমে যখন 1.8 ভোল্ট হবে, তখন বুঝতে হবে তড়িৎক্ষরণ সম্পূর্ণ হয়েছে, ডিসচার্জিং কমপ্লিট। এই হলো সঞ্চয়ক কোষের কার্যনীতি। এবার সঞ্চয়ক কোষের সামর্থ্যটা কি, চার্জ থেকে সম্পূর্ণ ডিসচার্জ হওয়া পর্যন্ত যে পরিমাণ আধান ক্ষরিত হলো, টোটাল মোট যতটা পরিমাণ আধান ক্ষরিত হলো, সেই টোটাল ক্ষরিত আধানটাই হচ্ছে সামর্থ্য। এর একক কি, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টা। এই অ্যাম্পিয়ার ঘন্টা বলতে ধরো 1 অ্যাম্পিয়ার ঘন্টা, কোনো সার্কিটে যদি 1 অ্যাম্পিয়ার লাগে, এর সামর্থ্য যদি 1 অ্যাম্পিয়ার ঘন্টা হয় এবং এই বাল্ব জ্বালাতে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে, তাহলে এটা 1 ঘন্টা ধরে চলবে। সেরকম এই যে সামর্থ্যের মিনিংটা, ধরো কোনো কোষের সামর্থ্য হচ্ছে 6 অ্যাম্পিয়ার ঘন্টা। স্টোরেজ সেল কিনতে গেলে খাই থাকে কার কীরকম সামর্থ্য। এই 6 অ্যাম্পিয়ার ঘন্টার মানেটা কি, এটা থেকে এর সামর্থ্যটা বোঝা যায়। ধরো কোনো সার্কিটে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে সেটা কতক্ষণ ধরে চলতে পারবে সেই সামর্থ্যটা বোঝা যায়, সেটা 6 ঘন্টা ধরে চলতে থাকবে। আর ধরো কোনো একটা সার্কিট আরও একটু বেশি কারেন্ট নিচ্ছে, আরেকটা হয়তো বেশি ওয়াটের বাল্ব জ্বালালাম, সে একটু বেশি কারেন্ট নেয়, মনে করো সেটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, তাহলে সেটা ক ঘন্টা ধরে চলবে, 6 অ্যাম্পিয়ার ঘন্টা সামর্থ্যের যদি কোষ কেনা হয়, সেটা তাহলে 3 ঘন্টা ধরে চলবে। এই গুণফলটা সবসময় 6 আসবে। এবার যদি ধরো আরও একটা সার্কিট নিলাম যে কিনা 3 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট নিলে সেটা ওই ব্যাটারিতে ক ঘন্টা চলবে, 2 ঘন্টা চলবে। এরকম যদি আমরা এমন একটা সার্কিট ব্যবহার করলাম যেটাতে 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে সেটা ক ঘন্টা ধরে চলবে, সেটা 12 ঘন্টা ধরে চলবে। তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে ওর কোষের সামর্থ্যটা কীরকম, কতক্ষণ পর্যন্ত ও সাপ্লাইটা দিতে থাকবে, এটাকেই বলা হচ্ছে সামর্থ্য। এই সেন্সের নামকরণটা সামর্থ্য। কিন্তু এটা কি বোঝায়, টোটাল আধানকে বোঝায়। সম্পূর্ণ চার্জ অবস্থা থেকে ডিসচার্জ হতে যতখানি আধান ক্ষরণ করবে, সেটাও আমরা পেতে পারি। কত 1 অ্যাম্পিয়ার ঘন্টা মানে তো কুলম আধান, সেটা আমরা নির্ণয় করতে পারি। অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক, আর ঘন্টাটা হচ্ছে সময়ের একক। প্রবাহ মাত্রার সঙ্গে সময়টাকে গুণ করলে কি পাওয়া যায়, তড়িৎ আধান পাওয়া যায়। কারণ আমরা কারেন্ট সমান কি জানি, আই সমান প্রতি একক সময়ে যে পরিমাণ আধান যায়। তাহলে এখানে যদি আমরা গুণ করে দেই কিউ সমান, তাহলে আইটি কারেন্টের সঙ্গে সময় গুণ করলে কি পাওয়া যায়, আধান পাওয়া যায়। তাহলে এখানে
1 অ্যাম্পিয়ার ঘন্টা মানে এর মধ্যে কি আছে, কারেন্ট 1 অ্যাম্পিয়ার আছে, তার সঙ্গে 1 ঘন্টার গুণফল আছে। তাহলে 1 অ্যাম্পিয়ার গুণিত 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আমরা যখন এটাকে সেকেন্ডে আনবো আর এটা অ্যাম্পিয়ার আনবো তখন এটা কুলম এককে আসবে। তার মানে 1 অ্যাম্পিয়ার ঘন্টা সমান 3600 কুলম। তার মানে 1 অ্যাম্পিয়ার সামর্থ্যযুক্ত একটা সঞ্চয়ক কোষ সে সম্পূর্ণ চার্জ অবস্থায় যখন ডিসচার্জ করতে থাকবে টোটাল যে তড়িতাধানটা ক্ষয় করবে সেটা হচ্ছে 3600 কুলম। সেরকম যেটা 6 অ্যাম্পিয়ার ঘন্টা সে তাহলে কত তড়িতাধান ক্ষরণ করবে, 6-এর সঙ্গে 3600 গুণ করলে যা পাওয়া যাবে তত তড়িতাধান ব্যয়িত করবে। এই গেল কোষের সামর্থ্য। এবার আসছি সঞ্চয়ক কোষের কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা দুরকম হয়, একটা হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতা, আরেকটা হচ্ছে ওয়াট ঘন্টায় কর্মদক্ষতা। অ্যাম্পিয়ার ঘন্টা মানে অ্যাকচুয়ালি আধান, তাহলে আধানের দিক থেকে কর্মদক্ষতা, আর ওয়াট ঘন্টা বলতে শক্তিকে বোঝায়, তাহলে শক্তির দিক থেকে একটা কর্মদক্ষতা। এই দুটো দিক থেকে আমরা কর্মদক্ষতার সংজ্ঞাটা আনব। প্রথমে অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতাটা বলি। আমরা চার্জিংয়ের সময় যে পরিমাণ আধান দেই ডিসচার্জিংয়ের সময় কিন্তু সেই পরিমাণ আধান সরবরাহ করে না বা ক্ষরণ হয় না, তার থেকে কম হয়। তাহলে ডিসচার্জিংয়ের সময় যে সরবরাহ করা আধানের যত অংশ তোমার ডিসচার্জ হলো, খরিত হলো, সেটাকেই বলা হবে অ্যাম্পিয়ার ঘন্টার কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে এটা দ্বারা লেখা হয়, এটা সমান হচ্ছে প্রাপ্ত বা খরিত আধান, আর এটা হচ্ছে সরবরাহ করা আধান। এবার এটা পার্সেন্টেজ কষলেই সেটা হচ্ছে শতকরায় কর্মদক্ষতাটা পাওয়া যাবে। আমরা এখানে বলতে পারি অ্যাম্পিয়ার ঘন্টায় খরিত আধান ডিসচার্জিংয়ের সময়, অ্যাম্পিয়ার ঘন্টায় সরবরাহ করা আধান চার্জিংয়ের সময়। এই দুটোর অনুপাতকেই বলা হয় অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতা। এটা দেখা গেছে প্রায় এটা 90% হয়। তার মানে 100 কুলম যদি সরবরাহ করার সময় আমরা তড়িৎ দিই তাহলে ডিসচার্জিংয়ের সময় 90 কুলম কী হবে, তড়িতাধান খরিত হবে। এবার দ্বিতীয়টা কর্মদক্ষতা ওয়াট ঘন্টায় বা শক্তির দিক থেকে। ওয়াট ঘন্টাটা অ্যাকচুয়ালি শক্তির একক। কীরকম, আমরা পাওয়ার সমান জানি কাজ করার হার বা শক্তি ব্যয় করার হার, পাওয়ার ওয়াট এককে হয়, আর এটা হচ্ছে কার্যের একক শক্তি। তা এখান থেকে আমরা যদি শক্তিটা পেতে চাই ডব্লিউ সমান পিটি, পাওয়ারের সঙ্গে যদি আমরা সময় গুণ করি তাহলে কি পাওয়া যাবে, শক্তি পাওয়া যাবে। এইটার পাওয়ারের একক হচ্ছে ওয়াট আর সময়ের একক হচ্ছে ঘন্টা, ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টাটা হলো ক্ষমতা এবং সময়ের গুণফল, যেটা কিনা শক্তিকে বোঝায়। তাহলে শক্তির দিক থেকে কর্মদক্ষতা কী হবে না, যে পরিমাণ শক্তি আমরা সরবরাহ করলাম, যে পরিমাণ তড়িৎ শক্তি চার্জিংয়ের সময় দিলাম, ডিসচার্জের সময় কিন্তু সেই পরিমাণ শক্তি নির্গত হয় না, কিছু কিছু শক্তি অন্যান্য কাজে খরচ হয়ে যায়। সেই জন্য কতটা পরিমাণ শক্তি আমরা ডিসচার্জিংয়ের সময় পাই না, সেটা সবসময় কম হয়। এই যে প্রাপ্ত শক্তিটা, সরবরাহ করা শক্তির যত অংশ হবে সেটা হচ্ছে শক্তির দিক থেকে কর্মদক্ষতা বা ওয়াট ঘন্টায় কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা শক্তির দিক থেকে কর্মদক্ষতা হবে প্রাপ্ত শক্তি, ডিসচার্জিংয়ের সময় আমরা যে শক্তিটা পাচ্ছি প্রাপ্ত শক্তি, বাই হচ্ছে চার্জিংয়ের সময় যে শক্তিটা সরবরাহ করা হয়েছিল। তাই এটাকে আমরা বলতে পারি ওয়াট ঘন্টায় বলতে পারি। ওয়াট ঘন্টায় প্রাপ্ত শক্তি বাই ওয়াট ঘন্টায় সরবরাহ করা শক্তি। এবার শক্তিকে আমরা অ্যাম্পিয়ার ঘন্টায় আনতে পারি। কীরকম, শক্তি আবার কিউ ইন্টু ভি, চার্জের সঙ্গে
বিভব পার্থক্য গুণ করলে আমরা শক্তি পাই, ডব্লিউ সমান কিউভি। তাই এটাকে আমরা এই কিউ দিয়ে আনতে চাই, তার মানে অ্যাম্পিয়ার ঘন্টাতেও এইটা শক্তিটা আমরা পেতে পারি। আধান বলতে অ্যাম্পিয়ার ঘন্টায়, তাহলে আমরা বলতে পারি অ্যাম্পিয়ার ঘন্টায় ক্ষরিত আধান ইন্টু বলতে পারি ডিসচার্জিংয়ের সময় বিভব পার্থক্য। ডিসচার্জিংয়ের সময় এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে, বাই আমরা লিখতে পারি যখন সরবরাহ করা হচ্ছে সেটা হচ্ছে আধানটা হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টায় সরবরাহ করা আধান গণিত পোটেনশিয়াল ডিফারেন্স ডিউরিং চার্জিংয়ের সময় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়। এই জায়গাটা আমরা কি পেয়ে গেলাম, এই জায়গাটা হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতা গণিত ডিসচার্জিংয়ের সময় পোটেনশিয়াল ডিফারেন্স আর চার্জিংয়ের সময় পোটেনশিয়াল ডিফারেন্স। এইটার মান আমরা মোটামুটি জানি যে যখন ডিসচার্জ হতে থাকে তখন তার ভোল্টেজটা 2.1 ভোল্ট থেকে কমে কমে 1.8 ভোল্ট হয়, সেটাকে আমরা একটা গড় তড়িৎচালক ভোল্ট 2 ভোল্ট ধরে নিলাম। আর সরবরাহ করার সময় কী হবে, যে ভোল্টেজটা উৎপন্ন হয় 2.1 তার থেকেও বেশি ভোল্টেজ দিয়ে কি করতে হয়, চার্জ করতে হয়, সেটাও আমরা একটা গড় ধরে নিলাম 2.1, তো একটু বেশি ধরে নিলাম 2.2 ভোল্ট। এবার আমাদের পরীক্ষা থেকে দেখা গেছে ঘন্টা কর্মদক্ষতার মান প্রায় 90% হয়, আর এটার ক্ষেত্রেও এটাকে ভাগ করলে আমরা প্রায় ওই 0.9ই পাই। এবার এই দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি 0.81। এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি, পার্সেন্টেজ এটা দাঁড়াবে 81%। তাহলে শক্তির দিক থেকে আমরা কর্মদক্ষতাটা পাচ্ছি 81%, 81 জুল শক্তি পাব যদি আমরা 100 জুল সরবরাহ করি। আর অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা বলেছিলাম 90%, মানে 100 যদি আমরা চার্জিংয়ের সময় 100 কুলম যদি সরবরাহ করি, ডিসচার্জিংয়ের সময় আমরা পাবো 90 কুলম আধান পাবো। তাহলে এখান থেকে আমরা দু ধরনের কর্মদক্ষতা পেলাম, অ্যাম্পিয়ার ঘন্টায় কর্মদক্ষতা যেটা 90%, আর শক্তির দিক থেকে কর্মদক্ষতা সেটা প্রায় 81% পেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।